আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের শেষ পার্ট অর্থাৎ পার্ট 3 দিয়ে শেষ করব। শেষ উপসংহারে আমি যে কথাগুলো টানব সেটা হচ্ছে উর্দু উত্তর ভারতীয় ভাষা। আমি একটু পরে ম্যাপ দেখাবো উত্তর ভারত কোনটাকে বলে। আর লাহোর ছাড়া এই উর্দু ভাষাটা আর কেউ বুঝতও না পাকিস্তান অঞ্চলে। আর পাকিস্তানের আমলা সেনাপতি এরা যারা ছিল তারা উত্তর ভারতের হওয়ার কারণে তাদের ভাষা ছিল উর্দু। কিন্তু উর্দুটা বেশি চালু ছিল লাহোরের বাইরে পাকিস্তানে উর্দু ভাষা আর কেউ বুঝতো না। আর মুসলিম লীগ নেতাদের অনেকেই ছিলেন উর্দু ভাষী। তো আমি বলেছি, আমি কালকে পার্ট 2-তে একটা ইনফরমেশন স্লিপ অফ টাং হয়ে গেছে। আমি বলছিলাম পাঞ্জাবি, আবার আলফাবেটে ঠিক বলছি, পাঞ্জাবি ভাষায় কথা বলে 90%, কালকে বলছিলাম সেটা হবে 48%। আমি আবার রিভিউ দিচ্ছি। পাকিস্তানে যে 10টি ভাষা চালু আছে সেগুলো হলো উর্দু 10% মানুষ কথা বলে, পাঞ্জাবি 48%, সিন্ধি 12%, সারাইকি 10%, পশতু 8%, বালুচ 3%, হিন্দকো 2%, ব্রাহুই 1%, গুজরাটি ভাষাও চালু আছে ওখানে, আদার্স ভাষায় কথা বলে 6%। তার মধ্যে পাঞ্জাবি, সিন্ধি, সেরাইকি, পশতু, বালুচ, গুজরাট এই ভাষাগুলো ছিল বুলি হিসাবে। এগুলা ততটা রিচ ভাষা নয়, বুলি হিসাবে ছিল। এজন্য 52 সালে ভাষা আন্দোলনের সময় ওদের প্রদেশ থেকে ওদের ভাষাকে রাষ্ট্রভাষা করার বা তেমন কোনো প্রস্তাব উঠেনি। তো বাংলা ভাষায় যেহেতু বাংলা ভাষা রিচ, বাংলা ভাষার সাহিত্য ওদের তুলনায় সে সময় উন্নত ছিল, সেজন্য বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার আবেদন করছিল বাঙালিরা। এই গেল ভাষার বিষয়। আর উর্দুটা মূলতই কোনো পাকিস্তানি ভাষা নয়, উত্তর ভারতীয় ভাষা। আর এই সাবকন্টিনেন্টের একটা কমন ভাষা, যেটা বাদশাহ আকবরের সময় সেনাবাহিনীরা যাতে বিভিন্ন ভাষা, বললাম তো 22টা জাতি এবং 36টা ভাষা নিয়ে আজকের ভারত। তো সেই সময়ে যে পাকিস্তানের আরও 10টা ভাষা, বিভিন্ন ভাষার মানুষ সেনাবাহিনীতে ছিল। এখন তাদের একটা কমন ল্যাঙ্গুয়েজের দরকার। কমন ল্যাঙ্গুয়েজ খাওয়া দাওয়ার ব্যাপারে, ব্যারাকে থাকার ব্যাপারে, ট্রেনিংয়ের ব্যাপারে এই কমন ল্যাঙ্গুয়েজ হিসাবে এই উর্দু ভাষাটা চালু হয়েছিল। এটা আসলে উর্দি থেকে উর্দু, সেনাবাহিনীর ভাষা এটা। তারপরে স্টেট ল্যাঙ্গুয়েজ কখনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নয়, এটা আমি যুক্তি দিয়ে দেখিয়েছি কালকে। টু নেশন থিওরি দিয়ে দেশ ভাগ হয়নি, দেশ ভাগ হয়েছে লাহোর প্রস্তাব দিয়ে 1940 সালের 23শে মার্চ, যে প্রস্তাবটা উপস্থাপন করেন আমাদের শেরেবাংলা একে ফজলুল হক উনি। আর যে আমরা কায়দে আজমের কথা বলছি, কায়দে আজম ওনার বাড়িও কিন্তু ইন্ডিয়ায়, গুজরাটে। ওনার লোকাল ল্যাঙ্গুয়েজ মাদার টাং গুজরাটি, কিন্তু ওনার বাবা ব্যবসায়িক মন্দার কারণে ওনারা করাচিতে ট্রান্সফার হন। সেই হিসাবে কায়দে আজমের ভাষা আবার উর্দু। কিন্তু কায়দে আজম উর্দুতেও কথা বলতেন না, গুজরাটি ভাষাও কথা বলতেন না, তিনি বলতেন ইংরেজিতে। এমনকি দেশ ভাগের সময় যখন ভাষণ দেওয়া হলো, নেহেরু, গান্ধী, কায়দে আজম সেই ভাষা ইংরেজিতে ভাষণ দিয়েছিলেন এবং সেটাকে পরে উর্দুতে ট্রান্সফার করা হলো মানুষে বোঝার জন্য। উনি আপাদমস্তক একজন ইংরেজ মানুষদের মতো চলাফেরা, এবং ওনার বাড়ি গুজরাটে, সেটেলড, জন্ম করাচিতে এবং লেখাপড়া ইংল্যান্ডে, এবং ওনার 72 বছরের জীবনে উনি বোম্বাইতে ছিলেন 51 বছর।
ওখানে ওনার আইন পেশা উনি চর্চা করেছেন। দুর্ভাগ্য যে আমরা ওনাকে দ্বিজাতি তত্ত্বের জনক বলি। দ্বিজাতি তত্ত্ব তো কোরআন শরীফের কথা। আল্লাহ বলে দিয়েছেন দুইটা জাতি, মুসলিম নন মুসলিম। টু নেশন থিওরি তো এটা মুসলমানদের কথা, কোরআন শরীফের কথা, আল্লাহর কথা। এটা সাম্প্রদায়িক হলে আল্লাহ নিজেই সাম্প্রদায়িক, আল্লাহ রাসূলও সাম্প্রদায়িক। টু নেশন থিওরি কায়দা আজমের তৈরি করা কোনো কথা নয়। এবং কোরআন শরীফের বিভিন্ন আয়াতে আছে তোমরা মুশরিক, এবং সূরা নিসাতে আছে তোমরা মুশরিক এবং কাফেরদেরকে তোমাদের অন্তরঙ্গ বন্ধু বানিও না। তো টু নেশন থিওরি। এবং আরেক জায়গায় কোরআন শরীফে আছে তোমাদের সঙ্গে যখন লড়াই হবে, যুদ্ধ হবে, দেখবা মুসলমান ছাড়া নন মুসলিম সব একত্র হয়ে গেছে। এটা তো কোরআন শরীফের কথা। ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটা ভাষা আন্দোলনের মোড়কে ছিল আসলে পলিটিক্যাল। এটা পরে পলিটিক্যাল ইস্যুতে চলে গেল। আর এই যে উর্দুর কথা বলি, বাংলাদেশেও কিছু মানুষ উর্দুতে কথা বলতো এবং এখনও বলে। এদের পূর্বপুরুষরা শায়েস্তা খান, মোগল আমলদের বিভিন্ন খান থেকে বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে এসে বাংলাদেশে সেটেল। এখনও বাংলা, ঢাকায় কিছু অঞ্চলের লোকাল ল্যাঙ্গুয়েজ ওরা নিজেরা উর্দুতেই কথা বলে। এটা উর্দু ভাষাটা কোনো তৈরি করা, চাপিয়ে দেওয়া ভাষা নয়। এটা 1200 শতাব্দী থেকেই এটা মানুষের কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ বা স্টেট ল্যাঙ্গুয়েজ হিসাবেই চালু ছিল, চালু আছে। তৃতীয় কথা হচ্ছে, যেহেতু উর্দু ভাষাটায় অ্যারাবিক লেটার এবং ফার্সি লেটার সংযুক্ত, তো মুসলমানদের জাতিসত্তার ঐক্য, মুসলিম ঐক্যের সাথে ধরে নেওয়া হয়েছিল যে আলিফ বা তাসা এগুলা, এই ভাষাটা কলোকিয়াল ভাষা হলে সম্ভবত কোনো সমস্যা হবে না। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল এটাকে অযথা পলিটিক্যাল রূপ দিল। রূপ দিয়ে কি লাভ হইল? তো আমরা স্বাধীন হলাম, আমরা বাংলায় অনার্স মাস্টার্স পাস করেও জ্ঞান বানানোর জ্ঞান অর্জন করতে পারি না। হিসাব বিজ্ঞান পড়ানো হয়, সাইনবোর্ড টাঙানো আছে, সেখানে হিসাব বিজ্ঞান বানানি ভুল। এই হলো আমাদের ভাষার মর্যাদা। আমরা এইভাবে আসলে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটা ছিল ভাষার মোড়কে একটা রাজনৈতিক বিশৃঙ্খলা। যেই সব নেতারা পাকিস্তান আন্দোলনে সমর্থন দিয়ে পাকিস্তান তৈরি করেছেন, 48 সালের মার্চ মাস থেকেই তারা পাকিস্তান বিরোধী ষড়যন্ত্রে মেতে ওঠে। সেই সব নেতারাই, 2-1 জন বাদে। এরপরেও বাংলা ভাষাটা কাগজে কলমে স্বীকৃত হয় রাষ্ট্রভাষা হিসাবে। তারপরে এটাই মোট কথা, এই বিষয়টাই, উর্দু ভাষাটা চাপিয়ে দেওয়া ভাষা নয়, স্টেট ল্যাঙ্গুয়েজ মানে কলোকুয়াল ভাষা, পারস্পরিক। এটা কায়দা আজম নতুন করে তৈরি করেননি, এটা শত শত বছর আগে থেকেই এই ভাষাটা প্রতিষ্ঠিত ছিল। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাষা আন্দোলন সম্পর্কে আমার বক্তব্য, আমার আলোচনা এই 3 পার্টে এখানেই শেষ করলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।